আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন। এরপর রয়েছে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ, স্বীকার করলেন ভারতের ইউটিউবার। সর্বশেষ থাকছে গাজাবাসীদের হাতে এখনো ত্রাণ পৌঁছায়নি, জানিয়েছে জাতিসংঘ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার অবস্থাতেই ট্রাম্প প্রশাসনের নজরে এসেছে এই তথ্য। সিএনএন কর্মকর্তা জানান, ইসরায়েলের হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র এই বিষয়ে নিশ্চিত নয় যে ইসরায়েলের শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সব ইউরেনিয়াম অপসারণের চুক্তি না হয় তাহলে হামলার সম্ভাবনা আরও বাড়বে। ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত সরাসরি পর্যায়ের বার্তা, যোগাযোগ এবং সামরিক গতিবিধির উপর ভিত্তি করে এই গোয়েন্দা তথ্য তৈরি হয়েছে বলে জানানো হয়। সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের পক্ষ থেকে বিমান মহড়া সম্পন্ন করা এবং আকাশপথে গোলাবারুদ সরানোর মতো প্রস্তুতি লক্ষ্য করছে যুক্তরাষ্ট্র। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছে, এসব পদক্ষেপ সরাসরি হামলার উদ্দেশ্যও হতে পারে, আবার ইরানকে চাপে ফেলতেও হতে পারে, যেন তারা তাদের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ থেকে সরে আসে। এই বিষয়ে সিএনএন জাতীয় নিরাপত্তা পরিষদ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য জানাতে চাইলেও তারা সাড়া দেয়নি। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসেও কোনো মন্তব্য করেনি। এক মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইসরায়েল মনে করছে ইরানের বর্তমান সামরিক শক্তি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল। গত অক্টোবর মাসে ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র বিমান প্রতিরক্ষা অবস্থায় আঘাত আনে। এছাড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক মিত্রদের হারানোর পর ইরান আরও দুর্বল হয়ে পড়ছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে। সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন বাড়তি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে, যাতে ইসরায়েল সিদ্ধান্ত বাস্তবায়ন করে সেক্ষেত্রে ইসরায়েলকে সহায়তা করা যায়। তবে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ইরান বড় ধরনের কোনো উস্কানি না দিলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য হামলার এখনই সরাসরি অংশ নেবে না। সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে। বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারতের সাথে 4 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে সাক্ষাৎকারের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, চীন দুই দেশের সংলাপের মাধ্যমে মতপার্থক্য মোকাবেলার উদ্যোগকে স্বাগত জানায়। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং পাকিস্তানকে আয়রন ক্লাড ফ্রেন্ড বলে অভিহিত করেছেন। দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। একইভাবে ইসাক দার পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানানোর জন্য চীনের প্রশংসা করেন। বৈঠকে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি, পাকিস্তান চীন বন্ধুত্বের ভবিষ্যৎ গতিপথ এবং সিপিইসি 2.0 নিয়ে মতবিনিময় করে। পররাষ্ট্র দপ্তর আরও জানায়, পাকিস্তান ও চীনের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং গাঢ় বন্ধুত্বের প্রশংসা করে। উভয় নেতা পারস্পরিক স্বার্থের সকল বিষয়ে একমত হওয়ার প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। এর আগে দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সাথে দেখা করেন। আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার চীনের আমন্ত্রণ 3 দিনের সরকারি সফরে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছান। পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে যোগাযোগ, স্বীকার করলেন ভারতীয় ইউটিউবার। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন ভারতের হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ট্রাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেলে তিনি পরিচালনা করেন। তার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 4 লাখ। ভারতের তদন্তকারী সংস্থার কাছে তিনি স্বীকার করছেন, দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তার সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো গেছে, 2023 সালে পাকিস্তান ভ্রমণের জন্য ভিসা নিতে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে যান জ্যোতি। সেখানে তার সাথে পরিচয় হয় ওই হাইকমিশনে কর্মরত দানিশ ওরফে ইলিয়াস
এহসারদারের সঙ্গে। ঘটনার সঙ্গে জড়িত দানিশ নামের এই পাকিস্তানি কূটনীতিককে ভারতের পেহেলগাম হামলার পর রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়। জ্যোতি জানিয়েছেন, পাকিস্তান সফরের সময় তিনি আলী হাসান নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করেন, যিনি তার থাকা ও ঘোরাফেরার ব্যবস্থা করেছিলেন। আলীর মাধ্যমেই তিনি পরিচিত হন আরও দুই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য সাকির ও রানা শাহবাজের সঙ্গে। জ্যোতি তদন্তকারীদের আরও জানান, সন্দেহ এড়াতে তিনি শাকিরের মোবাইল নম্বর জট্ট রাধোয়া নামে ফোনে সেভ করে রাখেন। ভারতে ফিরে এসেও তিনি হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। ঘটনার সঙ্গে জড়িত দানিশ নামক ওই পাকিস্তানি কূটনৈতিক ভারতের পেহেলগাম হামলার পর রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়। গাজাবাসীর হাতে এখনও ত্রাণ পৌঁছায়নি, জানিয়েছে জাতিসংঘ। 11 সপ্তাহের অবরোধের পর মঙ্গলবার গাজায় প্রবেশ করছে 93টি ত্রাণবাহী ট্রাক। তবে এখনও একটি প্যাকেট ত্রাণও মানুষের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ট্রাকগুলোতে আটা, শিশুখাদ্য, ঔষধ ও চিকিৎসাধীন সামগ্রী ছিল। তবে জাতিসংঘের দাবি, এইসব ট্রাক কিরেম সালোম সীমান্ত দিয়ে গাজায় ঢুকলেও সেগুলো ত্রাণ এখনও মজুতগারে ওঠানো সম্ভব হয়নি। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিচ জানান, তাদের একটি দল কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করলেও ইসরায়েলি কর্তৃপক্ষ মজুতগারের প্রবেশের অনুমতি দেয়নি, ফলে ত্রাণ বিতরণ শুরু করা যায়নি। গত রবিবার ইসরায়েলের প্রাথমিক কিছু খাদ্য প্রবেশের অনুমতি দেয়, কিন্তু আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য বলেছে, গাজায় ইসরায়েলের নৈতিকভাবে অগ্রহণযোগ্য সামরিক অভিযানের কারণে তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পরিস্থিতি অসহনীয় বলে উল্লেখ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়াস ক্যালাস জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে। দুজারিচ বলেন, ইসরায়েল জাতিসংঘকে বলেছে ত্রাণ সামগ্রী কেরেম সালোম সীমান্তে নামিয়ে রেখে গাজার ভেতরে প্রবেশের অনুমতির জন্য আলাদা করে অপেক্ষা করতে হবে। তিনি এটিকে ভয়াবহ জটিলতা বলে উল্লেখ করেন এবং বলেন, এই ত্রাণ আসা সমুদ্রের এক ফোঁটা জল মাত্র। জাতিসংঘ বলেন, গাজার মানবিক সংকট মোকাবেলায় প্রতিদিন অন্তত 600টি ট্রাক প্রয়োজন। জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার বিবিসিকে বলেন, পরবর্তী 48 ঘন্টায় সাহায্য না পৌঁছালে গাজায় 14,000 শিশু মৃত্যু হতে পারে। যদিও এই সংখ্যাটি পরে স্পষ্ট করে বলা হয়, এটি একটি বছরের পূর্বাভাস, তাৎক্ষণিক নয়। জাতিসংঘের মানবিক দপ্তর জানায়, গাজায় বর্তমানে 14,000 শিশু তীব্র অপুষ্টিজনিত ঝুঁকিতে রয়েছে, যাদের জীবন বাঁচাতে জরুরি খাদ্য, চিকিৎসা সহায়তা প্রয়োজন। গত সপ্তাহে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 11 সপ্তাহে অপুষ্টিতে অন্তত 57 শিশুর মৃত্যু হয়েছে।